শোনো, এই টানা বর্ষায় তো চারপাশের সব রাস্তাঘাট জলমগ্ন হয়ে গেল। সংসারের খরচের খাতাটা মেলাতেই আমার হিমশিম খেতে হচ্ছে। তুমি এত চিন্তা করো না কবিতা, বৃষ্টি একটু কমলেই বাজারের সব অবস্থা আবার আগের মতোই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু বাজারের যে অবস্থা, এই সময় মানুষ মাছ সহজে পেয়ে যায় বলেই তো কেউ আর বেশি দামে কেনে না। সবাই যদি একইভাবে চিন্তা করে পিছিয়ে যায় তবে তো নতুন কোনো ব্যবসার সুযোগই তৈরি হবে না। মাছের ব্যবসায়ী দুর্যোগে করা খুব কঠিন কাজ। জলের তোরে সব মাছ ভেসে যাওয়ার একটা ভয় থাকে। আমি একটা ভিন্ন কথা ভাবছি, আমরা যদি এমন কিছু করতে পারি যাতে মানুষ দূরে থেকেও আমাদের কাছে আসবে। তুমি আসলে ঠিক কি করতে চাইছো বলো তো, আমি তো বুঝতে পারছি না। এই পরিস্থিতিতে কি নতুন কিছু করার কথা আদৌ সম্ভব? আমরা যদি সঠিক উপায়ে মাছ ধরে বাজারে ঠিকমতো তুলতে পারি তবে এই বর্ষাতেও ভালো লাভ করা যাবে। পরিকল্পনা শুনতে ভালো লাগলেও কাজটা অনেক জটিল। সংসারের এই সংকটে কোনো বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে না। শোনো, আমি কোনো অনর্থক ঝুঁকি নেব না কবিতা, তুমি শুধু আমাকে একটু সময় দাও, সব ঠিকঠাক গুছিয়ে নেব। কি ব্যাপার বিক্রম, এই বৃষ্টির দিনে হঠাৎ ছাতা মাথা দিয়ে আমার এখানে কি মনে করে এলে? বাবা, মানে একটা বিশেষ দরকারে আপনার কাছে এলাম। আপনার ওই পেছনের পরিত্যক্ত পুরনো পুকুরটা কি আমি ব্যবহার করতে পারি? ওই পুকুরটা তো বহু বছর ধরে ব্যবস্থার বাইরে পড়ে আছে জামাই, ওটা তো এখন পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমি পুকুরটা চারপাশ থেকে ঘুরে দেখে এসেছি বাবা, জল জমে থাকলেও ওটার তলার মাটি এখনো বেশ ভালো আছে। ওটার ভেতর এখন প্রচুর জঞ্জাল, আগাছা আর কাদা ভর্তি হয়ে আছে, ওখানে তো কোনো কাজ করা যাবে না। কাদার আর আগাছা পরিষ্কার করা খুব একটা কঠিন হবে না বাবা, আমি আর রমেশ মিলে ওটা পরিষ্কার করে নেব। তুমি কি সত্যি ওই নষ্ট হয়ে যাওয়া জায়গাটা নতুন করে মাছ চাষের মতো কোনো ঝুঁকি নিতে চাইছো? আমার আসলে ওই পুরনো আর পরিত্যক্ত জিনিসগুলোকে নতুন করে মানুষের কাজের উপযোগী করার এইসব করে তুলতেই বেশি আগ্রহ বাবা। তোমার সাহস আছে বটে, কিন্তু একা হাতে এত বড় একটা পুকুর সংস্কার করা কি সম্ভব হবে বিক্রম? রমেশ আমাকে সাহায্য করতে রাজি হয়েছে বাবা, আমরা দুজন মিলে পরিশ্রম করলে কদিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে। বিক্রম, এই পুকুরটার দিকে তাকিয়ে আমার পুরনো দিনের অনেক স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। এখানে কি আগে ভালো মাছের চাষ হতো বাবা? পুকুরের চারপাশটা বেশ বড় আর খোলামেলা দেখছি। হ্যাঁ, এক সময় এই পুকুরের মাছ পুরো বাজারে যেত, কিন্তু দেখভালের অভাবে আজ ওটার এই দশা হয়েছে। পুকুরের জলের গভীরতা আর অবস্থান দেখে আমার মনে হচ্ছে এখানে দেশি মাছের চাষ করলে খুব ভালো হবে। কিন্তু এই বর্ষার দিনে চারিদিকের এই কাদা আর জঙ্গল কেটে কাজ শুরু করা তো অনেক কষ্টের ব্যাপার। একটু পরিশ্রম করলে এই জঞ্জাল দূর করা সম্ভব হবে বাবা। আমি এই জায়গাটাকে আমাদের ব্যবসার মূল কেন্দ্র বানাবো। তোমার এই নতুন পরিকল্পনা যদি সত্যি সফল হয় তবে আমার এই পরিত্যক্ত সম্পত্তি আবার প্রাণ ফিরে পাবে। আমি আজ থেকেই রমেশকে নিয়ে সীমানাগুলো মেপে নেব এবং পাড় বাঁধার জন্য কিছু ওই বাঁশ জোগাড় করে নেব। সাবধানে কাজ করো বাবা, চারপাশের মাটি কিন্তু বৃষ্টির জলে নরম আর পিছল হয়ে আছে। আপনি নিশ্চিন্তে ঘরে ফিরুন বাবা, আমি চারপাশের ঢালটা ভালো করে দেখে নিয়ে তারপর বাড়িতে আসছি। রমেশ বন্ধু, আমি পুরো পরিত্যক্ত পুকুরটাকে নতুন করে সাজিয়ে এখানে মাছের ব্যবসা শুরু করতে চাইছি। কিন্তু বিক্রম বন্ধু, এই চারপাশের এই জঙ্গল আর কাঁদা পরিষ্কার করতে তো আমাদের জান বের হয়ে যাবে। কষ্টের কথা ভাবলে তো চলবে না, আমরা যদি মন দিয়ে কাজ করি তবে এই বর্ষাতে একটা ভালো রাস্তা বের হবে। কাজ করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ব্যবসায় যদি কোনো রকম লোকসান হয় তখন আমাদের কি হবে? তুমি লোকসানের চিন্তা করো না বন্ধু, এই ব্যবসায় যা লাভ হবে তার একটা বড় অংশ তোমার থাকবে। তুমি যখন এত বড় প্রতিশ্রুতি দিচ্ছ, এই তখন আমি তোমার পাশেই আছি। এই কাল সকাল থেকে কাজে লেগে যাব। শুধু সাধারণ মাছ চাষ নয়, আমার ইচ্ছে আছে এই পুকুরটাকে অনেক বড় একটা বাণিজ্যিক রূপ দেবার। পরিকল্পনাটা শুনতে বেশ ভালোই লাগছে। জঙ্গল কাটার জন্য আমি বাড়ি থেকে দুটো বড় কাটারি নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওটা খুব দরকার হবে। পাটটা কাটার জন্য আমার বাড়ির কোদাল দুটো আমি সাথে করে নিয়ে আসবো। তাহলে আজ আমরা পুরো জায়গাটা ভালো করে দেখে নিই, হ্যাঁ, যাতে কাল কাজে নেমে কোনো ভুল না হয়। ঠিকই বলেছো বন্ধু, চলো পুকুরের ওই পশ্চিম কোণটায় একবার দেখে আসি, ওদিকে ঢালটা কেমন আছে। বিক্রম বন্ধু, এই আগাছাগুলোর শিকড় তো মাটির অনেক গভীরে চলে গেছে, টানলে সহজে উঠছেই না। একটু জোর লাগিয়ে টানো রমেশ, এগুলো পরিষ্কার না করলে মাছের পোনা ছাড়লে সব মরে যাবে।
সারাদিন এই জলের মধ্যে কাজ করে আমার হাত পা তো অবশ হয়ে আসার মতো দশা হয়েছে। আর অল্প একটু বাকি আছে বন্ধু। এই সামনের অংশটা পরিষ্কার হয়ে গেলে আজকের মতো কাজ শেষ। জঞ্জাল সরালে কি হবে? শুধু মাছ বাজারে বিক্রি করে কি আমরা মানুষের নজর কাটতে পারবো? আমাদের শুধু মাছ বেচলেই হবে না, মানুষকে আকর্ষণ করার মতো নতুন কিছু কৌশল ব্যবহার করতে হবে। কাদা সরা মাত্রই পুকুরের তলা পরিষ্কার জলটা কেমন সুন্দর ভেসে উঠছে দেখো। এখন দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু। হ্যাঁ বন্ধু, এই পরিষ্কার জল দেখে আমার উৎসাহ আরো বেড়ে যাচ্ছে। আমাদের পরিশ্রম বৃথা যাবে না। পাড়ের এই ভাঙা অংশটা ঠিক করার জন্য কাল কিছু নতুন মাটির বস্তা এনে সাজিয়ে দিতে হবে। ঠিকই বলেছো, এই করলে বর্ষার জল আর বাইরে যাবে না। কি হে বিক্রম বাবা, এই বৃষ্টির দিনে বাজারের রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ কি খবর জানতে চাইছো আমার কাছে? মাধব কাকা, আজকাল বাজারে কোন কোন মাছের চাহিদা সবচেয়ে বেশি, আর মানুষ নতুন কি ধরনের মাছ চাইছে? এখন তো বর্ষাকাল, বাজারে দেশি রুই আর কাতলার চাহিদা, তবে ভালো মাছের অভাব। আমি ভাবছি এই আমাদের পুকুরে সাধারণ দেশি মাছের পাশাপাশি কিছু নতুন বিদেশি মাছের চাষ করব। বিদেশি মাছের কথা বলছো কি বাবা? গ্রামের মানুষ কি সহজে ওইসব নতুন অচেনা মাছ কিনতে চাইবে? শুরুতে একটু অবাক হলেও যখন দেখবে মাছগুলো খেতে ভালো আর তাজা, তখন মানুষ ঠিকই কিনবে। তোমার এই নতুন পরিকল্পনাটা কিন্তু বেশ সাহসী বিক্রম। আমাদের এই গ্রামে আগে কেউ এমনটা করেনি। যুগের সাথে তাল মিলিয়ে নতুন কিছু না করলে ব্যবসায় উন্নতি করা তো যাবে না, তাই না মাধব কাকা? তা অবশ্য ঠিকই বলেছো বাবা, তবে মাছের বোনা আনার সময় একটু ভালো আড়ত দেখে যাচাই করে নিও। হ্যাঁ বিক্রম কাকা, আমি আর রমেশ মিলে এই সব দেখে আসবো। বিক্রম বন্ধু, এই নতুন ধরনের বিদেশি মাছের পোনাগুলো দেখতে কিন্তু চমৎকার। আর জল পেয়ে কেমন লাভ আছে দেখো। হ্যাঁ বন্ধু, দেশি রুই কাতলার সাথে এই নতুন মাছগুলো আমাদের এই পুকুরের রূপটাই পুরো বদলে দেবে। কিন্তু এই অচেনা মাছগুলো নিয়ে গ্রামের সাধারণ মানুষের মনে কোনো রকমের ভয় বা সংশয় জাগবে না তো? শুরুতে একটু একটু খটকা লাগলেও আমরা যখন সবাইকে এই মাছের এই গুণাগুণ বুঝিয়ে বলবো, তখন ঠিকই আগ্রহ দেখাবে। শুধু মাছ উৎপাদনই করলে হবে না, মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করাটাও আমাদের এই ব্যবসার একটা বড় অংশ। ঠিকই ধরেছো বন্ধু, মানুষ যখন জানবে এই মাছে পুষ্টি বেশি, তখন তারা নিজেরাই কিনতে ছুটে আসবে। ড্রামের শেষ মাছগুলো আমি জলে ছেড়ে দিলাম। এবার জলটার দিকে তাকিয়ে মনের ভেতরে একটা ভরসা পাচ্ছি। আমাদের এই খাটাখাটনি আর নতুন চিন্তা একদিন পুরো গ্রামের মানুষের কাছে একটা বড় উদাহরণ হয়ে দাঁড়াবে। এখন আমাদের শুধু নিয়ম করে এই পোনাগুলোকে খাবার দিতে হবে আর পুকুরের জলের উপর কড়া নজর রাখতে হবে। সেই দায়িত্ব আমার আর তোমার। চলো বন্ধু, গ্রামগুলো গুছিয়ে নিয়ে এবার তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হওয়া যাক। কি গো কবিতা মা, শুনলাম তোমার স্বামী নাকি ওই পেছনের পুরনো পুকুরে নতুন ধরনের বিদেশি মাছ এনেছে। হ্যাঁ বাসন্তী কাকিমা, আপনি ঠিকই শুনেছেন। বিক্রম আর রমেশ ভাই মিলে কদিন ধরে পুকুরটা খুব ভালো করেই পরিষ্কার করছে। কিন্তু বাছা, গ্রামের মানুষ তো চিরকাল রুই মাগুর আর ট্যাংরা খেয়েই অভ্যস্ত, ওইসব নতুন মাছ কি খাবে? মানুষের মনে কৌতূহল থাকাটা খুব স্বাভাবিক কাকিমা, তবে বিক্রম বলছে ওই মাছগুলো খেতে নাকি খুব সুস্বাদু। তা হতে পারে, তবে অচেনা জিনিস নিয়ে মানুষের মনে নানা রকম কথা ছড়াতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা নিজের চোখে এসে একবার মাছগুলো দেখুন না, দেখলেই তো বুঝবেন কতটা তাজা। আমারও ইচ্ছে আছে একদিন পুকুর পাড়ে গিয়ে তোমার জামাইয়ের নতুন মাছের চাষ দেখার। আপনি অবশ্যই আসবেন কাকিমা, আগে নিজে ভালো করে দেখবেন, তারপর বাকিদেরও বলবেন এসে দেখে যেতে। তা যাবো মা, এই দুর্যোগের দিনেও যে তোমাদের ঘরের ছেলেরা কত বড় একটা উদ্যোগ নিয়েছে সেটাই কথা। আপনাদের সবার দয়া আর ভালোবাসা থাকলে বিক্রমের এই পরিশ্রমের কাজটা নিশ্চয়ই একদিন সফল হবে কাকিমা। শোনো, আমি এই খাতার হিসেব কষে দেখেছি, তুমি যদি এত কম দামে মাছ বিক্রি করো তবে তো লাভ কম হবে। তুমি শুধু এই শুরুর দিককার লাভের হিসাবটা দেখছো কবিতা, ব্যবসার আসল ভবিষ্যৎটা একটু বোঝার চেষ্টা করো। লাভ যদি না থাকে তবে এত টাকা খরচ করে দিনরাত কাদার মধ্যে কষ্ট করে এই পুকুর সাজানোর কি দরকার ছিল? নতুন ব্যবসায় শুরুতে লাভের চেয়ে মানুষের বিশ্বাস
আর আমাদের এই ব্র্যান্ডের পরিচিতিটা তৈরি করা অনেক বেশি দরকার। কিন্তু বাজারের অন্য সব পাইকাররা যদি আমাদের এই সস্তা দাম দেখে রেগে যায়, তখন তো ঝামেলা হবে। ওরা কি ভাবলো তা নিয়ে আমার চিন্তা নেই। মানুষ যখন দেখবে কম দামে ভালো জিনিস পাচ্ছে, আমাদের অভ্যাস করবে। তোমার এই যুক্তিটা অবশ্য ফেলে দেওয়ার মতো নয়। মানুষের মনে জায়গা করতে পারলে ব্যবসা এমনিতেই টিকে যাবে। ঠিক তাই, শুরুতে পরিচিতি আর সততাটাই আসল মূলধন। লাভ তো আমরা ব্যবসায় পরের ধাপে গিয়েও করতে পারবো। আচ্ছা, আমি তবে খাতার এই পাতায় প্রথম দিনের বিক্রির জন্য একটা আলাদা ছক তৈরি করে রাখছি। খুব ভালো হবে কবিতা। দামটা এমন ভাবে রাখো যেন গ্রামের সবচেয়ে গরিব মানুষটাও হাসি মুখে 1 কেজি মাছ কিনতে পারে। কি হে বিক্রম বাবা, এই প্রথম দিনেই তো দেখছি তোমার এই মাছের চারপাশে বড় একটা ভিড় জমে গেছে। হ্যাঁ মাধব কাকা, সকাল সকাল পুকুর থেকে একেবারে তাজা মাছগুলো ধরে সরাসরি হাটে নিয়ে চলে এসেছি। মানুষ তো তোমার এই নতুন মাছের রূপ দেখে আর সস্তা দাম শুনে আগ্রহ নিয়ে পকেট থেকে টাকা বের করছে বাবা। আমি তো কবিতাকে আগেই বলেছিলাম কাকা, শুরুতে দামটা একটু কম রাখলে সাধারণ মানুষের কেনার ভরসা পাবে। তোমার বুদ্ধিটা খাঁটি বাবা। বাজারের অন্য মাছ বিক্রেতারা তো এই ভিড় দেখে পুরো অবাক হয়ে গেছে। ওরা তো অনেক বেশি দামে মাসিক মাছ বিক্রি করে কাকা। মানুষ এখন বোঝে কোনটা ভালো আর কোনটা খারাপ। তোমার চারির এই রুই মাছটা কিন্তু বেশ বড়। ওটার ওজন কত হবে? দাম কত রাখছো বলো তো? এটার ওজন পুরো 3 কেজি হবে কাকা। আপনার জন্য দামটা বাজারের চীনা দরের চেয়ে অনেকটাই কম রাখবো। তাহলে ওটা আমাকে মেপে দাও বিক্রম বাবা। আজ রাতে ঘরে গিয়ে এই তোমার পুকুরের তাজা মাছের স্বাদটা পরখ করি। আমি পরিষ্কার করে দিচ্ছি, প্রথম দিনে বাজারে আপনার হাত দিয়ে বিক্রি হওয়াটা সৌভাগ্য। বিক্রম, আমি কবিতার কাছে শুনলাম তুমি নাকি প্রথম হাটের বাজারের সব মাছ কম দামে বিক্রি করেছো। হ্যাঁ বাবা, প্রথম দিন তো, তাই দামটা একটু কম রেখেছিলাম, যাতে মানুষ আমাদের মাছের প্রতি একটু আকৃষ্ট হয়। আমি তো এই খাতার হিসাব কষে দেখেছি, এতে তো আসল খরচের টাকাই উঠছে না। লাভটা তোমার কোথায় থাকবে? এই পুরো বর্ষাটা যদি আমাদের কাজে লাগতে হয় বাবা, তবে আগে বাজারে নিজেদের একটা বড় জায়গা বানাতে হবে। ব্যবসা করতে গেলে লাভের মুখ আগে দেখতে হয় বিক্রম। এই নিয়মে চললে তো মূলধনই শেষ হয়ে যাবে। আপনি ভাববেন না বাবা, মানুষের মনে একবার বিশ্বাস তৈরি হলে পরে দাম একটু বাড়লেও তারা কিনতে আসবে। তোমার এই সুদূর পরিসরে চিন্তার গভীরতা দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তুমি অনেক দূর পর্যন্ত ভেবেছো। ওই পরিত্যক্ত পুরনো পুকুরটা যখন আপনি আমাকে ব্যবহারের সুযোগ দিয়েছেন, তখন সেটার মান আমি রাখবই বাবা। তোমার এই সততা আর কাজের প্রতি একাগ্রতায় তোমার ব্যবসার সবচেয়ে বড় শক্তি বিক্রম। আমি খুব খুশি হলাম। কবিতার হাতের এই চাটুকু খেয়ে নিন বাবা, আমি বিকেলের দিকে রমেশের সাথে পুকুর পাড়ে আরেকবার যাব। রমেশ, আমাদের মাছের চাহিদা যেভাবে দিন দিন বাড়ছে, এই একটা পুকুর দিয়ে তো আর বেশি দিন কুলোবে না। আমিও ওটাই ভাবছিলাম বিক্রম। এই পাশের ঘোষেদের বড় ডোবাটা কি আমরা এখন থেকে ভাড়া নিতে পারি? হ্যাঁ, ওটা নিতে পারলে খুব ভালো হয়। ওখানে আমরা শুধু নতুন ধরনের বিদেশি মাছের পোনাগুলো বড় করব। কিন্তু এই বর্ষার জল যেভাবে উপচে পড়ছে, এই মাছের খাবারগুলো শুকনো রাখার জন্য একটা ঘরের প্রয়োজন। দেবাশিস বাবা বলেছিলেন ওদিকের পুরনো গোয়াল ঘরটা পরিষ্কার করে আমরা খাবার সংরক্ষণের কাজে লাগাতে পারি। বাহ, তাহলে তো সুবিধা হবে। এই খাঁচাগুলো দিয়ে কি কাল নতুন জাল ফেলার ব্যবস্থা করবে বিক্রম? হ্যাঁ রমেশ, বাজারে এখন চিংড়ি আর পাবদা মাছের খোঁজ করছে সবাই। ওগুলোতে কিছু ঘাটতে হবে পুকুরে। ব্যবসাটা এখন সত্যি খুব পরিকল্পিত ভাবে এগোতে শুরু করেছে। আমাদের এই কঠোর পরিশ্রম আজ সার্থক হলো। এটা তো মাত্র শুরু রমেশ, আমাদের এই মাছ একদিন শহরের বড় বড় আড়তেও গাড়ি করে পাঠাতে হবে। তোমার এই বড় স্বপ্নের সাথে আমি সবসময় আছি বিক্রম। কাল সকালে ঘোষেদের সাথে কথা বলে আসবো। বিক্রম দা, আপনি এই বাজারে নতুন আসার সাথে সাথেই দেখছি চারপাশের মানুষ কেমন হুমড়ি খেয়ে পড়ছে। এত কম সময়ের মধ্যে এত বড় বাজারটাকে এবং সবাইকে আপনি ঠিকভাবে নিজের দিকে আকর্ষণ করলেন। শুভ, ব্যবসার মূল কথাটা কিন্তু সহজ সরল। মানুষ যখন হাটে বা বাজারে আসে, তখন তারা প্রথমেই কোনো পণ্য কেনে না। তারা আসলে বিক্রেতার ভেতরের সততা আর তার দেওয়া চমৎকার বিশ্বাসটা আগে নিজেরা চিনে নেয়।
কিন্তু অন্য সব পুরনো মাছ বিক্রেতারা তো অনেক বছর ধরে এই হাটে দোকান নিয়ে আছে, তাও গ্রামের সবাই আজ তাদের হাতের তাজা মাছ ফেলে আপনার এই ছোট জায়গাটায় বেশি ভিড় জমাচ্ছে কেন? আমরা প্রতিদিন ভোরবেলা আমাদের নিজেদের পুকুর থেকে তাজা জ্যান্ত মাছ সরাসরি ধরে নিয়ে হাটে আসি শুভ। আর দামটাও গ্রামের গরিব মানুষের স্বাদের মধ্যে সবসময় কম আর সস্তা রাখি। আপনার এই নতুন ধরনের বিদেশি মাছগুলো দেখতে যেমন বড়, তেমনই নাকি এগুলোর পুষ্টি আর মুখের স্বাদও অন্য সব ধরনের রুই কাতলার চেয়ে অনেক বেশি চমৎকার ও সেরা, বিক্রম দা। স্বাদ তো ভালো হবেই শুভ। আমরা নিয়মিত দিনরাত এক করে পুকুরের কাদা পরিষ্কার করি এবং মাছের ভালো খাবারের মানটা সবসময় খুব যত্ন নিয়ে ঠিকঠাক রাখি। আমি অনেক দিন ধরে ভাবছি আপনার এই মাছের ব্যবসা স্বগোপন কৌশলগুলো যদি আমিও একটু ভালো করে শিখতে পারতাম, তবে আমার মতো এই বেকার যুবকেরও বড় উপকার হতো। শেখার কোনো শেষ নেই শুভ। তুমি কাল ঠিক সকালের দিকে আমাদের ওই নতুন পুকুর পাড়ে সরাসরি চলে এসো। রমেশের সাথে আমরা দুজন মিলে তোমাকে সব কাজ ভালো করে বুঝিয়ে দেব। আমি কাল সময় মতো সেখানে অবশ্যই যাব বিক্রম দা। আপনার মতো এমন সততা, সুন্দর ব্যবহার আর নিষ্ঠা নিয়ে যে কেউ কাজ করতে পারলে যে কোনো কঠিন ব্যবসাতেই অনায়াসে সফল হওয়া যায়। জীবনে কঠোর পরিশ্রম আর সঠিক পরিকল্পনায় হলো এগিয়ে যাওয়ার আসল চাবিকাঠি শুভ। চলো এখন সাইকেলটা নিয়ে আমরা একবার ওদিকের পাইকারি আড়তটার দিকে একটু খোঁজ নিতে যাই। শুভ, এই যে বড় পুকুরটা আজ এত সুন্দর ঝকঝকে আর পুরোপুরি পরিষ্কার জল দিয়ে দেখছো, এটার পিছনে আমাদের দুজনের দিন রাতের বড় কঠোর পরিশ্রম লুকিয়ে আছে। হ্যাঁ রমেশ দা, আমি তো নিজের চোখেই দেখেছি এই পুরো পরিত্যক্ত জায়গাটা আগে কেমন পচা, কাদা, বুনো জঙ্গল আর বিষাক্ত জঞ্জাল দিয়ে নোংরা ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। শুধু নিজেদের এই লাভের বড় হিসাব কষলে কোনো ব্যবসায়ী বাজারে বেশি দিন টিকতে পারে না শুভ। এই হাটে ক্রেতাদের সাথে একটা বিশ্বস্ত আর মধুর আন্তরিক সম্পর্ক তৈরি করতে হয়। বিক্রম দা তো সবসময় বাজারে আসা ছোট বড় সবাইকে খুব মিষ্টি করে বুঝিয়ে কথা বলেন। ওনার এই অমায়িক ব্যবহার দেখেই মানুষ ওনার কাছ থেকে মাছ কেনার বড় একটা ভরসা পায়। খাঁটি কথা বলেছে শুভ। নিজের কাজের প্রতি সততা আর সঠিক মিষ্টি ব্যবহার না থাকলে এই বড় বাণিজ্যিক উদ্যোগে সাধারণ মানুষের মনের বিশ্বাস জয় করা কঠিন। আমি আজ আপনার আর বিক্রমদার এই পুকুর পাড়ে এসে ব্যবসা করার এমন চমৎকার এবং বড় নতুন শিক্ষা নিজের জীবনে খুব কাছ থেকে পেয়ে গেলাম রমেশ দা। নিজের সততা আর কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে তুমিও একদিন আমাদের মতো অনেক বড় কিছু করতে পারবে শুভ। মনের ভেতরে সাহসের জোর আর জেদ কখনো হারিও না। হ্যাঁ শোনো, আমি এই খাতার নতুন হিসেবটা পুরোটা দেখে তো আমার মনের ভেতরের পুরনো সব দুশ্চিন্তার উদ্বেগ চিরকালের মতো উধায় হয়ে গেছে। আমি তো তোমাকে ব্যবসা শুরুর দিনে খুব ভরসা দিয়ে বলেছিলাম কবিতা, বর্ষার এই কঠিন আর দুর্যোগপূর্ণ সময়টাকেই আমাদের বুদ্ধির জোরে নতুন অগ্রগতির সুযোগ বানাতে হবে। হ্যাঁ গো, আমি তো প্রথমের দিকে ভয় পেয়ে গিয়েছিলাম যে এত সস্তা দামে যদি আমরা বাজারে তাজা মাছ বিক্রি করি তবে তো নিজেদের আসল মূলধনই সব লোকসান হয়ে যাবে। এখন তো দেখছো আমাদের এই ছোট গ্রামের সীমানা পেরিয়ে শহরের বড় বড় আড়তদার আর বড় ব্যবসায়ীরাও আমাদের এই তাজা মাছ নেওয়ার জন্য প্রতিদিন ফোনে যোগাযোগ করছে। শহরের বড় বাজারে যদি আমাদের এই পুকুরের মাছ পাঠাতে হয় তবে তো ভবিষ্যতে মাছগুলো তাজা আর ভালো রাখার জন্য একটা বড় কাঠের বরফের বাক্সেরও প্রয়োজন হবে। তুমি ঠিক কথা ভেবেছো কবিতা। শহরে দূরের গাড়িগুলোতে প্রতিদিন মাছ পাঠানোর সময় প্রচুর বরফ না দিলে তো এই গরমে আর দূরত্বের কারণে সব মাছই নষ্ট হয়ে যেতে পারে। বর্ষার শুরুর সেই বড় ভয় আর সংসারের খরচের দুশ্চিন্তাগুলো এখন কেমন চমৎকার একটা বড় আত্মবিশ্বাসে নতুন দিনের আলোয় একেবারে বদলে গেছে গো। এই সব কিছুই আজ সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার মতো একজন লক্ষ্মী বউয়ের সঠিক সহযোগিতার জন্য কবিতা। তুমি আমার পাশে এভাবে ছায়ার মতো না থাকলে আমি বড় কাজের সাহসই পেতাম না। আমি সব সময় তোমার ভালো কাজের পাশে থাকবো। চলো খাতার এই বাকি হিসেবটা তাড়াতাড়ি শেষ করে এবার আমাদের রাতের খাবার থালাগুলো গুছিয়ে ফেলি। হ্যাঁ চলো কবিতা, আজ রাতে তাড়াতাড়ি খাবার শেষ করে ঘুমিয়ে পড়তে হবে। কাল খুব ভোরে আবার নতুন মাছের গাড়ি নিয়ে আমাদের এই শহরের বড় বাজারে রওনা দিতে হবে। বিক্রম, এই পরিত্যক্ত পুরনো পুকুরটার দিকে শান্ত মনে তাকালে আজ আমার এই দুই চোখ বড় এক বিস্ময় আর গভীর শান্তিতে জুড়িয়ে যায় রে বাবা। আপনার নিজের হাতের দেওয়া এই বড় সুযোগ আর জমিটা যদি আমি সঠিক সময়ে না পেতাম বাবা, তবে তো ওই নতুন ধরনের মাছের ব্যবসা শুরু করাই আমার পক্ষে কোনোদিন সম্ভব হতো না।
আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যেই জঞ্জাল আগাছা আর পচা কাদায় ভরা নোংরা জায়গাটা হয়তো চিরকালই ভাবেই নষ্ট থেকে যাবে, কিন্তু তুমি তোমার খাটুনি দিয়ে একে নতুন প্রাণ দিলে। উন্নতির চমৎকার সুযোগ আসলে অনেক সময় আমাদের চোখের সামনেই খুব সহজভাবে থাকে বাবা, শুধু ওটাকে একটা নতুন চিন্তা ভাবনা আর সঠিক সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে খুঁজে নিতে হয়। তোমার এই নতুন আধুনিক ভাবনা আর কঠোর পরিশ্রমের জোর আজ আমাদের এই পুরো সাধারণ মধ্যবিত্ত পরিবারের রূপটাই চমৎকারভাবে আর স্থায়ীভাবে বদলে দিয়েছে বাবা। আমরা যদি সবাই মিলে অলসভাবে ঘরের কোণে বসে থেকে শুধু নিজেদের ভাগ্যকে দোষ দিতাম বাবা, তবে তো কোনোদিনই বড় উন্নতি আর নতুন অগ্রগতি আমাদের সংসারে আসতো না। তুমি আজ আমাদের এই গ্রামের সব বেকার যুবকদের কাছেও একটা বড় অনুপ্রেরণা আর চমৎকার উদাহরণ বিক্রম। হাটের সব মানুষ এখন শুধু তোমার এই সততার কথাই বলছে। এগুলো সব আপনার মতো মুরব্বীদের দেওয়া খাঁটি আশীর্বাদ আর দোয়ার ফল বাবা। আমি শুধু নিজের উপর ঢাকা দায়িত্বটুকু খুব নিষ্ঠার সাথে আর সততার সাথে পালন করার চেষ্টা করেছি। সামনের ওই ঘোষেদের বড় ডোবাটাও তোমরা কদিনের জন্য ভাড়া নিয়ে নাও বিক্রম। আমি নিজে আজ বিকেলে গিয়ে ওদের বাড়ির কর্তাদের সাথে এ বিষয়ে কথা বলে সব পাকা করে আসব। আপনারা এই বড় মানসিক সমর্থন আর সাহসটাই আমার জীবনের সবচেয়ে বড় মূলধন বাবা। চলো এবার দুজন মিলে ওই নতুন তৈরি করা মাটির শক্ত পাড়টা এক চক্কর ভালো করে দেখে আসি।